দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। আমাদের এই আয়োজনে আমরা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ধাপ নিয়ে এবং বিভিন্ন পর্যায় নিয়ে কথা বলে থাকি। আমরা জানি দিনে দিনে এই চিকিৎসা বিজ্ঞান আধুনিক হচ্ছে, চিকিৎসার যে পর্যায়গুলো রয়েছে আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে এবং সেই বিষয়টি চিন্তা করে আমরা সার্জারির একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো, তা হচ্ছে ল্যাপারোস্কোপি। আমরা জানি আগে মানুষ সার্জারি বা অপারেশন বলতেই ভয় পেত, সেই সার্জারি বা অপারেশনেরও একটি আধুনিক ধাপ চলে এসেছে যেটাকে বলা হয় ল্যাপারোস্কোপিক সার্জারি। সেই বিষয়টি নিয়েই আজ আমরা কথা বলবো। আজকের আয়োজনের বিষয় যে বর্তমান চিকিৎসা বিজ্ঞানে ল্যাপারোস্কোপির ভূমিকা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার সেলিনা আক্তার, চিফ কনসালটেন্ট প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং ইনফার্টিলিটির চিকিৎসক, লেক ভিউ ক্লিনিকে তিনি প্র্যাকটিস করছেন গুলশান। আমি প্রথমে অধ্যাপক ডাক্তার সেলিনা আক্তার ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ম্যাডাম, আমি যেটা বলছিলাম চিকিৎসা বিজ্ঞান তো দিন দিন আধুনিক হচ্ছে, একসময় সার্জারি বা অপারেশন নিয়ে মানুষের মধ্যে অনেক ভীতি, আসলে এখনও ভীতি রয়েছে, যে কোনো অপারেশন বলতেই বিভিন্ন জটিলতার কথা মাথায় চলে আসে। তার একটি আধুনিক পর্যায়ে আমরা জানি ল্যাপারোস্কোপি। একটু জানবো আসলে ল্যাপারোস্কোপিক অপারেশন বা ল্যাপারোস্কোপি বলতে আসলে অপারেশনের কোন আধুনিক পর্যায়টাকে বোঝায়? ল্যাপারোস্কোপিক সার্জারি এটা আসলে আমাদের দেশে আরও অনেক আগে থেকে এসছে। আমরা ধরো আজকে থেকে 10-15 বছর আগেও আমরা যেটা বুঝতাম ল্যাপারোস্কোপিক সার্জারি মানে হচ্ছে গল ব্লাডার অপারেশন এবং অ্যাপেন্ডিক্সের অপারেশন। সেই থেকে আসলে ল্যাপারোস্কোপির যাত্রা হয়তো শুরু, কিন্তু অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি আমি যেই সাবজেক্টে আছি সেখানে যে অপারেশনগুলো সেগুলো যে সব ল্যাপারোস্কোপি দিয়ে সম্ভব সেটা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু আমরা ভাবতে পারতাম না। তো চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু এখন আমরা গাইনিতেও করছি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি যিনি আবিষ্কার করেছিল তিনি কিন্তু একজন গাইনোকোলজিস্ট ছিল, কিন্তু দেখা গেছে যে যুগের পরিবর্তনের সাথে সাথে সেই ল্যাপারোস্কোপিক সার্জারি কিন্তু গাইনিতে অতটা বেশি ইমপ্রুভ হয়নি, অথবা অত বেশি মানে উন্নতি হয়নি, স্কোপটা এত হয়নি, হয়েছে সার্জারিতে। তো ল্যাপারোস্কোপিক সার্জারির আরও কিছু নাম আছে, যেমন এটাকে আমরা বলি মিনিমাল এক্সেস সার্জারি, মানে অল্প একটু এক্সেস দিয়ে আমরা কাজ করে আসি, অথবা মিনিমাল ইনভেসিভ সার্জারি। ল্যাপারোস্কোপিক সার্জারি এটার মানেই হচ্ছে একটা মেথডস, যেমন পেট কেটে অপারেশন এটা একটা মেথডস, কেটে সব অপারেশন করা যায়, ঠিক তেমনি ল্যাপারোস্কোপিক সার্জারি একটা মেথডস, এই মেথডসে আমরা সব কাজ করতে পারি। তো ল্যাপারোস্কোপিক সার্জারি আমরা ওভারিয়ান টিউমার, ইউটেরাসের টিউমার, ইনফার্টিলিটি সব কিছুতে করতে পারি। এখন যদি তোমাকে আমি বলতে যাই সোজা বাংলায় যে সিজারিয়ান সেকশন ছাড়া সব অপারেশনই ল্যাপারোস্কোপিতে করা সম্ভব। জি, এটা আসলে একটা খুবই আমি বলবো সাধারণ মানুষের কাছে একটা আশ্চর্যের বিষয় যে এত ছোট, যেটা বললেন ম্যাডাম, মিনিমাল এক্সেস করে অনেক বড় বড় অপারেশন হয়ে যাচ্ছে। সেই অপারেশনের আগে আমি একটু জানতে চাইবো, স্কোপি মানে ল্যাপারোস্কোপি আমরা জানি ক্যামেরা দিয়ে দেখার একটা বিষয় রয়েছে, সেক্ষেত্রে কোনো রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনারা ল্যাপারোস্কোপি করেন কিনা বা ল্যাপারোস্কোপির ভূমিকা রয়েছে কিনা ডায়াগনস্টিক ক্ষেত্রে? আচ্ছা, ল্যাপারোস্কোপিকে আমরা আসলে দুই ভাগে ভাগ করি, একটা ডায়াগনস্টিক একটা থেরাপিউটিক। তো ডায়াগনস্টিক আমি একটু পরে আসছি। তুমি যে আমাকে বললে যে ছোট একটা ছিদ্র দিয়ে এত বড় কাজ করে আসা হয়, অ্যাকচুয়ালি মানুষের মধ্যে এখনও ধারণা আছে যে এই ছোট ছিদ্রের মধ্যে দিয়ে যদি কাজ করা হয় তাহলে কিন্তু পুরো পরিষ্কার করা হয় না। আমি খুব দুঃখের সাথে বলতে চাই যে অনেক পেশেন্ট আমার কাছে এসে বলে যে কিছু কিছু ডক্টরও নাকি তাদেরকে বলেছে যে ছোট এটা দিয়ে করা যাবে না, পরিষ্কার হবে না। তো এইগুলো আসলে ভুল ধারণা। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানে এমন কিছু আমরা ইউজ করি না, অথবা এমন কোনোভাবে আমরা চিকিৎসা করি না যেটাতে রোগীর চিকিৎসা অর্ধেক হয়, সম্পূর্ণ হবে না। তো অনেকে এটাও বলে যে অপারেশন করেনি, শুধু ছিদ্র করে ছেড়ে দিয়েছে। তো আমি পার্সোনালি নিজেকে ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি, কারণ আমি এটাই বেশি করছি এখন। অন্য কাজের চেয়ে আমি এই কাজের মধ্যে কনসেন্ট্রেশন দিয়েছি। আমি বাইরে থেকে এটার জন্য ডিগ্রি আনতে অনেকবার গেছি। তো আমি যেটা করি এখন রোগীদের ভুল ধারণা দূর করার জন্য, ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমাদের অপারেশন থিয়েটার থাকে, মনিটর থাকে 2টা। তো সব কিছু কিন্তু দেখা যায়। এই যে আমাদের পাশে যে একটা মনিটর আছে ঝকঝকে ছবি দেখা যাচ্ছে, ঠিক ওরকম ছবি কিন্তু সেখানেও দেখা যায়। তা আমি রোগীর যে আত্মীয় স্বজন থাকে, হাজব্যান্ড অথবা তার ভাই, মা, বাবা, তাদেরকে একজনকে আমি নিয়ে আসি, নিয়ে এসে আমি ওখানে বসিয়ে দিই যে আপনারা বসেন, বসে দেখেন সার্জারিটা কি হচ্ছে। দরকার হলে মোবাইলে একটু রেকর্ড করে নিয়ে যান, অপারেশনের আগে অপারেশনের পরে।
তো এই ধারণা থেকে এখনও কিন্তু আমরা বের হতে পারিনি। হ্যাঁ, আমাদের অনেক রোগী ইন্ডিয়া চলে যাচ্ছে, থাইল্যান্ড চলে যাচ্ছে, এরকমও পেশেন্ট দেশের বাইরে দেশের বাইরে চলে চিকিৎসাগুলোর যাচ্ছে জন্য। ছোট ছোট সাধারণ কিছু অপারেশন করার জন্য। কেন? ইগনোরেন্সের জন্য, ওরা জানে না। তো ল্যাপারোস্কোপি সার্জারিটা আসলে অত বেশি প্রসার লাভ করতে পারেনি, পরিচিত হয়নি। কারণ হচ্ছে সার্জারিটা একটু এক্সপেন্সিভ, টাকা পয়সা বেশি খরচ হয়, কারণ আমরা কিছু এনার্জি ইউজ করি। যে এনার্জি ইউজ করে যে ফরসেপগুলো, ওগুলো অনেক কস্টলি, এবং একটা ফরসেপ দিয়ে 3টা অথবা 4টার বেশি পেশেন্ট অপারেশন করা যায় না। তো আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি, এটা মেনটেন করা আমাদের জন্য ডিফিকাল্ট। সরকারি সেক্টরে যেমন টাকা পাওয়া যায়, আমরা সেটা পাই না। তো সেই ক্ষেত্রে আসলে একটু এক্সপেন্সিভ, এই জন্য হয়তো বা সবাই নিতেও পারে না। তো এটা গেল হচ্ছে আমার ওই যে কথাটা বললাম, যে মানুষ এখনো বিশ্বাস করে না যে এত ছোট ছিদ্র, 5 মিলিমিটার 10 মিলিমিটার ছিদ্র দিয়ে কিভাবে 10 সেন্টিমিটার, হ্যাঁ 20 সেন্টিমিটার টিউমার বের করে আনবে, এটা সম্ভব না। তো এটা তো সায়েন্স, হ্যাঁ সায়েন্স, এবং এটার জন্য আমরা পড়াশোনা করেছি এবং এটা অনেক বছর ধরে হয়ে এসছে, এটা কোনো ফাঁকিবাজির কিছু নাই। আর আমাদের থেরাপিউটিক ছাড়াও আরেকটা যেটা বললাম যে রোগ ডায়াগনোসিস, হ্যাঁ। তো অনেক সময় দেখা যায় যে একটা রোগে আসতেছে, তার কন্টিনিউয়াস ব্যথা অথবা ব্যথার জন্য ওষুধ খাচ্ছে, এবং বছরের পর বছর ওষুধ খাচ্ছে, কিন্তু কিছুতে তার কিছু হচ্ছে না। এবং আমাদের যেগুলা ডায়াগনস্টিক প্রসিডিউর আছে আমাদের হাতে, যেমন আলট্রাসোনোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যান, তো এইসব করে হয়তো অনেক সময় কিছু দেখা যাচ্ছে না। তখন আমরা লাস্ট যে রিসোর্টটা নিয়ে, ঠিক আছে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি, লেটস সি, যে পেটের ভিতরে আমরা ক্যামেরা নিয়ে যাই, দেখি গিয়ে ওখানে কি আছে। তো অনেক সময় অনেক অ্যাডহেশন পাওয়া যায়, অনেক কিছু আছে যেগুলো ডায়াগনস্টিকে আসে না, আলট্রাসাউন্ডে আসে না, সেগুলো আমরা পাই। আবার অনেক সময় আমরা ইনফার্টিলিটির যে কেসগুলো, সেখানে আমরা ডায়াগনস্টিক যে প্রসিডিউরটা সেটা ইউজ করি। দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে চেষ্টা করছে, বাচ্চা হচ্ছে না, কেন হচ্ছে না সেটা দেখতেও কিন্তু অনেক সময় আমরা ল্যাপারোস্কোপিটা ইউজ করি। তো ডায়াগনস্টিক পারপাসে অনেক সময় ল্যাপারোস্কোপি ইউজ করা হয়। এটা রোগীকে বলে নিতে হবে যে আপনার কিছু পাওয়া যাচ্ছে না, আমরা পেটের ভিতর যাবো একটা ক্যামেরা নিয়ে, দেখে আসবো যে কোথায় কি আছে। কারণ এই রুমটাতে লাইট আছে, এই রুমে সব কিছু আমি দেখতে পাচ্ছি। ল্যাপারোস্কোপি ঠিক তেমনি, আমি যখন ক্যামেরা নিয়ে পেটের মধ্যে ঢুকবো, এই রুমে যেমন আমি ভিউ সব দেখতে পাচ্ছি, আমি কিন্তু ঠিক ওরকম পেটের মধ্যে যে আমাদের অর্গানগুলো আছে, সেই পার্টসগুলো আমি সব দেখে আসতে পারবো, এবং কোনটা ডিজিজ পার্ট, কোনটা কোথায় থাকা উচিত, কোনটা কীরকম হলে কীরকম সিমটম হওয়া উচিত, ওটা কিন্তু আমরা বুঝে আসতে পারি। সুতরাং ডায়াগনস্টিক ক্ষেত্রেও কিন্তু ল্যাপারোস্কোপির ভূমিকা আমি বলবো অসাধারণ। জি, এবং সেই কথা রেশ ধরেই বলি ম্যাম, আপনি যেটা বলছিলেন যে ক্যামেরা দিয়ে ভেতরে দেখা, যেটা আসলে একদম একদম কনফার্মেটরি ডায়াগনোসিস আমরা যেটা বলি, হয়তো আল্ট্রাসাউন্ড বা বাইরে থেকে যে ইনভেস্টিগেশন রোগীদের জন্য করা হয়, অনেক ক্ষেত্রেই অনেক কিছু দেখা যায় না। আমরা মেডিকেল ভাষায় বলি অ্যাবডোমেন একটা ম্যাজিক বক্স। অনেক সময় পেট কাটার আগে, অপারেশনের আগে আমরা বুঝতেই পারি না পেটের ভেতরে কি আছে। ডাক্তার হয়তো খোলার পরে, সার্জন তারপরে অবাক হয়ে যান যে আমি কি ভেবে ওপেন করলাম, আর ভেতরে তো আরও কিছু পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে ল্যাপারোস্কোপি আমার মনে হয় ম্যাডাম যেটা বলছিলেন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে আমি ক্যামেরা দিয়ে আগেই দেখে নিলাম যে পেটের ভেতরে আসলে কি রয়েছে। ম্যাডাম, যেহেতু আপনি ইনফার্টিলিটির কথা বলছিলেন, আমি একটু এইটা দিয়েই জানতে চাচ্ছি, যারা দীর্ঘদিন ইনফার্টিলিটিতে ভুগছে বা বাচ্চা নিতে চাচ্ছে কিন্তু আসছে না বাচ্চা, তাদের ইনভেস্টিগেশন বা তাদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপির ভূমিকা আপনি বলছিলেন করে দেখেন, কেন আসলে তখন করে দেখলে আসলে কি ইনফার্টিলিটি রোগীর কোনো উপকার হয় কিনা? আচ্ছা, ইনফার্টিলিটির যে একটা ব্যাপার আছে, আমরা ইনফার্টাইল পেশেন্ট প্রথম সিলেক্ট করি যে কাদের বাচ্চা হচ্ছে না, কাদের কখন চিকিৎসায় যেতে হবে। এবং এটা আমাদের গাইনোকোলজিতে একটা ব্যাপার আছে যে সবার জন্য সব ট্রিটমেন্ট না। আমরা যখন কোনো রোগীর জন্য একটা চিকিৎসা স্থির করি, তখন তার বয়স দেখতে হবে, তার অবস্থান দেখতে হবে, তার হেলথের কন্ডিশন সব কিছু দেখে আমরা পার্সোনালাইজ করি একটা পেশেন্টের চিকিৎসা। তো ইউজুয়ালি ইনফার্টিলিটিতে যে ট্রিটমেন্টটা করি আমরা 3 থেকে 6 মাস অ্যাকর্ডিং টু এইজ। যদি কারো বয়স 25 থেকে 30-এর মধ্যে হয়, তখন আমরা একটু সময় বেশি নিতে পারি, বাট 30 বছরের পর আমরা কিন্তু এত বেশি সময় নেই না। তো একটা সার্টেন টাইমের পরে আমরা দেখতে চাই যে আসলে কেন হচ্ছে না। সব আমরা ইনভেস্টিগেশন করলাম, হাজব্যান্ডের কোনো প্রবলেম নাই, ওয়াইফের কোনো প্রবলেম নাই, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এটাকে বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, মানে কোনো এক্সপ্লেনেশন নাই যে কেন তার বাচ্চা হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পিসিওডি নামে একটা ব্যাপার থাকে, ইদানিং কিন্তু আমরা খুব বেশি পাচ্ছি। পিসিওডি ছাড়া আসলে আমি কোনো পেশেন্টই পাচ্ছি না যা দেখছি। তো এটার কারণ আমাদের আসলে মডার্ন লাইফ, আমাদের লাইফস্টাইল, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, এই সমস্ত কারণে হয়েছে হয়তোবা।
তো এখন ইনফার্টিলিটির একটা পেশেন্ট যদি 6 মাস চিকিৎসা পাওয়ার পর প্রেগনেন্সি না হয় সেই ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিতে যাই। কেন যাই? দেখার জন্য যে সবই তো ঠিক আছে, তাহলে কেন হচ্ছে না, লেটস সি। কি দেখবো আমরা? যেই অর্গানটা বাচ্চা হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেই অর্গানগুলো, তার মধ্যে একটা হচ্ছে ইউট্রাসের ফেলোপিয়ান টিউব এবং তার সাথে হচ্ছে ওভারি, এবং ওভারির সাথে ফেলোপিয়ান টিউবের যে রিলেশন সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো আমরা দেখি। তো ল্যাপারোস্কোপি করার সময় যেটা হয় যে অনেক সময় টিউবে কিছু স্লাজ থাকে, কিছু সিক্রেশন থাকে, ওটা দিয়ে হয়তো কিছু টিউব ব্লক থাকে, হ্যাঁ, যেই জন্য হয়তো ওভাম যেটা তৈরি হয় ডিমের মধ্যে সেটা টিউবে যেতে পারে না, অনেক সময় হয়। তো আমরা যখন ল্যাপারোস্কোপি করি তখন আমরা করি কি, পেটের মধ্যে কিন্তু একটু ক্লিন করি এবং নিচ দিয়ে ইউট্রাসের মধ্যে আমরা কিছু ফ্লুইড দেই। তো ফ্লুইডের চাপে অনেক সময় টিউবগুলো একদম ফ্রি ফ্লো হয়ে যায়। মানে আমি যদি চিন্তা করি আমার বাসায় একটা চিপা জায়গা আছে, ওই জায়গাতে হয়তো আমরা কম যাই, ওখানে কিন্তু ময়লা খুব তাড়াতাড়ি জমে। তা আমি যদি ওয়াশ করে ফেলে একসাথে, ওই চিপার ময়লাও কিন্তু পরিষ্কার হয়ে যায়, জিনিসটা ওরকম। তো ইউট্রাস অথবা টিউবে যদি কোনো ময়লা থাকে সেটা কিন্তু শার্ট করে পরিষ্কার হয়ে যায়, এটা গেল একটা। আর 2 নম্বর, আমি টিউবের যে পজিশন ওভারির সাথে ওর যে অ্যাটাচমেন্ট সেটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখি যে অনেক আগের কিছু সার্জারি থাকে, আবার এন্ডোমেট্রিওসিস থাকে, ওইসবের জন্য হয় কি টিউবের যে আর্কিটেকচার সেটা নষ্ট হয়ে যায়, অ্যাটাচমেন্টটা ঠিক থাকে না। দেখা যাচ্ছে এই গাছটা তার প্রতি মাসেই মাসিকও হচ্ছে বাট প্রেগনেন্সি হচ্ছে না, তখন সেটা আমরা অনেক সময় অ্যাডিসিওলাইসিস করে ঠিক করে দেই, এবং তখন ওখানে কিছু স্পেশাল মেডিসিন আছে সেগুলোও দিয়ে আসি যেগুলো অ্যাডিশন প্রিভেন্ট করে, অনেক সময় লাভ হয়। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ওভারি যেখান থেকে মাসে মাসে একটা করে এগ আসে। তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, ওভারিটা একদম পার্ল কালারের মুক্তার মতো থাকে এবং জায়গায় জায়গায় দেখা যাচ্ছে উঁচু হয়ে হয়ে কিছু সিস্টের মতো থাকে, যেটা আমরা আলট্রাসাউন্ড করলে অনেক সময় আমরা অনেকের রিপোর্টে দেখি পলিসিস্টিক ওভারি অথবা মাল্টিপল সিস্ট অ্যারেঞ্জ ইন এ পার্ল ম্যানার, হ্যাঁ। তো ওই জিনিসগুলো আমরা তখন ট্রিটমেন্ট করে আসতে পারি। এই ট্রিটমেন্টগুলো আগেও ছিল, আমি বলছি না দিস ইজ টোটালি নিউ, এটা আগেও ছিল, কিন্তু আগে কিভাবে করা হতো, পেট কেটে করা হতো। সিজারিয়ান সেকশনে আমরা যেমন করে একটা লম্বা পেট কাটি ওরকম করে কেটেই কিন্তু এই কাজগুলো করা হতো। কিন্তু এই কাজগুলো করা হলেও প্রবলেম যেটা ছিল, যেহেতু আমি পেট কেটেছি, নেক্সট টাইমে এটা ঠিক মতো থাকবে কিনা সেটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট, কারণ পেট কাটলে সেখানে অ্যাডহেশন হবে, সেখানে রিয়াকশন হবে। কিন্তু ল্যাপারোস্কোপির সুবিধা হচ্ছে আমি সব দেখে, ওপেন অপারেশনে যেমন আমি একা দেখলাম, আমি সার্জন, আমি একা দেখলাম, আমার অ্যাসিস্ট্যান্ট দেখলো, রোগীর লোককে কিন্তু ডেকে আমি দেখাতে পারছি না, দেখালেও হয়তো হু হু করে চলে গেল, সে কিছুই বুঝলো না। কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমি যখন করি, বড় মনিটরে যখন আমি দেখাই তাকে, সে কিন্তু বুঝে যায় পুরা। পেশেন্ট কাউন্সিলিংটা আমাদের জন্য ল্যাপারোস্কোপির মাধ্যমে খুব সহজ হয়ে গেছে। তো যখন আমি এই জিনিসগুলো ঠিক করে দিয়ে আসলাম, ওভারিয়ান যে প্রবলেমটা পলিসিস্টিক ওভারি, সেটাকে আমরা বলি ড্রিলিং, ওভারিয়ান ড্রিলিং করলে সিস্টগুলো আমি যখন ফাটিয়ে দিচ্ছি, ওখান থেকে কিছু ফ্লুইড আসছে, তখন হরমোনাল যে ইমব্যালেন্স হচ্ছে বডিতে ওই সিস্টের জন্য, সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, কাউকে ল্যাপারোস্কোপি করার পরে নেক্সট 6 মান্থে তার প্রেগনেন্সির রেট 75 থেকে 80% হয়ে থাকে অনেক ক্ষেত্রে। এবং আমার লাইফে আমি এরকম অনেক পেশেন্ট পেয়েছি, ল্যাপারোস্কোপি করার পরে 2 মাসের মধ্যে সে প্রেগনেন্সি হয়েছে। তো এটা আমরা অবশ্যই বলবো এটা একটা সুফল এবং এটা একটা আশীর্বাদ ইনফার্টিলিটির ক্ষেত্রে। হ্যাঁ, অনেকটা এরকম বলতে পারি, আপনি যেটা বলছিলেন যে ডায়াগনস্টিক প্লাস থেরাপিউটিক একসাথেই করে ফেলা যায় এই ল্যাপারোস্কোপির মাধ্যমে। ম্যাডাম, আরও জানবো আপনার কাছ থেকে ল্যাপারোস্কোপি নিয়ে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি থেকে ফিরছি আপনার কাছে। ম্যাডাম, বিরতির আগে আপনার কাছে শুনছিলাম কিভাবে আপনারা ইনফার্টিলিটির ক্ষেত্রে ল্যাপারোস্কোপির ব্যবহারটা করে থাকেন। আরও একটু জানতে চাই, অনেক সময় আপনারা রোগীকে সিলেক্ট করেন কিভাবে, কাদের ক্ষেত্রে আপনি ল্যাপারোস্কোপি করবেন, কাদের ক্ষেত্রে ওপেন করে সার্জারি করবেন, এবং পাশাপাশি অনেক সময় আমাদের সাধারণ মানুষও কিন্তু অনেক সময় বলে যে অনেক অপারেশন যদি কারো থাকে 3টা 4টা, অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় সিজারিয়ান থাকে 2টা 3টা, তাদের ক্ষেত্রে কি ল্যাপারোস্কোপি সম্ভব কি না করা? ল্যাপারোস্কোপি কাদের করা যায়, প্রথম কথা হচ্ছে আমাকে দেখতে হবে যে আসলে ওর আদৌ কোনো সার্জারির দরকার আছে কিনা। হ্যাঁ, তো আমাদের তো মেডিকেল সায়েন্সে আমরা যখন ট্রিটমেন্ট করতে বসি ডাক্তার হিসেবে, আমাদের অপশন কিন্তু থাকে 2টা, একটা মেডিকেল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট যখন ফেইল্ড হয় তখনই কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট শুরু হয়। আমি অনেক রোগীকে দেখেছি বড় বড় টিউমার নিয়ে আসছে, ম্যাডাম ওষুধ দিয়ে ঠিক হবে না। এখন কথা হচ্ছে যে যদি ওষুধ দিয়ে ঠিক হতো সব কিছু, তাহলে তার সার্জারি আবিষ্কার হতো না।
একটা সার্টেন টাইম পরে আমাকে সেটা সার্জারি করতে হবে। এটা হচ্ছে প্রথম, আসলেই তার সার্জারি লাগবে কিনা এটা আমাকে প্রথম দেখতে হবে। দেখার পরে সাধারণত এটাকে আমরা মেজর সার্জারি বলে থাকি, যেহেতু আমরা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা কিছু কিছু ক্ষেত্রে স্পাইনালও দেই, জেনারেল অ্যানেস্থেসিয়া করে থাকি। সেই ক্ষেত্রে যে বড় অপারেশন করার যে ইয়েগুলা ইনভেস্টিগেশনগুলো সেগুলো আমাদের সব করতে হবে, যেমন ইসিজি, ইকো, চেস্ট এক্সরে এবং আরও কিছু ইনফেকশাস ডিজিজ যেমন এইচবিএস, এইচআইভি এবং এনটিএসিভি, এই সব কিছু আমরা দেখে নিই। মোটামুটি তার মেজর অপারেশনের জন্য যে ফিটনেস, সেই ফিটনেস আমার থাকতে হবে। সেই টেস্ট করার পরে সেই টেস্টগুলো সহ যে অজ্ঞান করবে, আমরা অ্যানেস্থেসিওলজিস্ট বলি, উনি কিন্তু একবার দেখে সে ঠিক করে যে এই পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হবে নাকি স্পাইনাল দেওয়া হবে। অথবা অপারেশনের যে লেন্থ সবার কিন্তু একরকম হয় না। কোনো অপারেশন আমার 45 মিনিটস লাগে, কোনো অপারেশন 1 ঘন্টা, কোনো অপারেশন আমার 4 ঘন্টাও লাগে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাকে রোগী সেই 4 ঘন্টা অ্যানেস্থেসিয়ার আন্ডারে থাকতে পারবে কিনা সেটাও কিন্তু আমার অ্যানেস্থেসিওলজিস্ট যিনি থাকেন তিনি ঠিক করে দেন। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখে নিতে হবে। রোগীর ফিটনেস, অপারেশন সাকসেসফুল বাট পেশেন্ট ডেড, তাহলে তো হবে না। তো এইভাবে আমরা করি আর কি। তো পেশেন্ট যখন অ্যানেস্থেসিয়া ফিটনেস হয় তখন তাকে জিনিসগুলো বোঝানো হয়। আমি একটু আগেই বলেছি মানুষের ধারণা যে ল্যাপারোস্কোপি দিয়ে সব কিছু পরিষ্কার হয় না। এই সাইকোলজিক্যাল ট্রমা যদি তার থাকে তাহলে কিন্তু হবে না। আমি বেশিরভাগ অপারেশনে ভিডিও করি, মানে আমাদের মেশিনের সাথে রেকর্ডার লাগানো থাকে, বাট সব অপারেশনের ভিডিও আমরা কিন্তু পেশেন্টদেরকে দেই না, বাট বিকজ এটার কিছু মেডিকেল ইফেক্ট আছে, রোগীরা বুঝেও না, আর এটা অনেকে ট্রমা করে। তো আমরা যেটা করি, ঢুকানোর পরে পেশেন্ট নিজেদের মোবাইলে অল্প একটু ভিডিও করে নেয়, এই আর কি ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য। জি, আমরা যেটা এটা আসলে আমার মনে হয় যারা পেশেন্টের অ্যাটেন্ডেন্স রয়েছেন তাদের ক্ষেত্রে একটা মেন্টাল প্রশান্তি, মানসিক প্রশান্তি, যে আমি দেখতে পাচ্ছি আমার রোগীর আসলে কি অসুবিধা, এবং চিকিৎসক নিজে দেখিয়ে দিচ্ছেন যে আপনার রোগীর পেটের ভেতরে এই ধরনের টিউমার বা এই ধরনের অসুবিধা রয়েছে এবং আমরা এটাকে এভাবে রিমুভ করছি, এবং কোনো কারণে যদি ডায়াগনস্টিক পারপাসও হয় দেখিয়ে দেওয়া যাচ্ছে যে আসলে এই জিনিসগুলো আমরা পেয়েছি। আচ্ছা, আমি একটা কথা বলতে মিস করে গেছি, যে একটা কোশ্চেন ছিল যে অনেকগুলা সার্জারি থাকার পরে করা যাবে কিনা, সেটাতেই যাচ্ছিলাম যে তাদের ক্ষেত্রে আসলে করা যায় কিনা। এটা যখন আমরা করি, ধরো একটা পেশেন্টের 4 বার 5 বার সিজার হয়েছে, হ্যাঁ, এখন আমি সবসময় বলি যে সার্জারি একটা হাতের কাজ, হ্যাঁ, সার্জারি আমি করতে পারি, একটা জুনিয়র মেয়ে করতে পারে, আমার আরেক কলিগ করতে পারে, আমরা 3 জন কিন্তু একই রকম করব না। 3 জনের হাতের কাজ 3 রকম, যে যত এক্সপিরিয়েন্স হয় তার হাতের কাজ তত ফাইন হয়। তো যেহেতু অনেক ধরনের পেশেন্ট পাই যাদের সার্জারি, আগের সার্জারিগুলো খারাপ থাকে, হ্যাঁ, কিছু ট্রেনি আছে, ট্রেনিং, আমরা নিজেরাও ট্রেনি ছিলাম এক সময়, আমরাও কাজ করেছি, তখন আমাদের কাজ হয়তো তত ভালো ছিল না। আমাদের যে মেডিকেল কলেজগুলোতে এটা করতেই হয়, এটা নিয়ম। তো এটা ডিপেন্ড করে, হ্যাঁ, যে সার্জারি কোথায় হয়েছে, কার হাতে হয়েছে, কি অবস্থায় হয়েছে, ইমার্জেন্সিভাবে হয়েছে না রুটিনলি হয়েছে, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো ডেফিনেটলি যেগুলা 3-4টা অপারেশন আগে থাকে সেটা হাই রিস্ক এবং অ্যাডভান্স, হ্যাঁ, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিও সবাই করে না। করতে গেলে অবশ্যই তার এক্সপার্টিস থাকতে হবে, না থাকলে কিন্তু বিশাল বিশাল মানে বিপদ হওয়া সম্ভব, জটিলতাগুলো তৈরি হতে পারে। কারণ সেই যে অপারেশনের যে স্কার, সেখানে অনেক সময় আমরা বলি খাদ্যনালী লেগে থাকতে পারে, খাদ্যনালী ফোটা হলে কিন্তু অনেক প্রবলেম। তারপরে ইউরিনের থলি, যেটাকে আমরা ব্লাডার বলে থাকি, সেটা লেগে থাকে। মোট কথা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি যারা করে তাদের মধ্যেও 2টা দল আছে, একটা হচ্ছে সিম্পলগুলো করে, আর আরেক দল আছে যে সিম্পল থেকে শুরু করে অ্যাডভান্স করে। তো ল্যাপারোস্কোপিক সার্জারি আমি বলবো সেসব জায়গায় রোগীদের সিলেক্ট করা উচিত যারা সার্জারি বেশি করে মানে সে এক্সপার্ট, যার অভিজ্ঞতা বেশি, এবং ওই জায়গাতে সে কমপ্লিকেশন হবে, কমপ্লিকেশন ছাড়া কোনো কাজ নাই। মেডিসিন খেলেও কিন্তু কমপ্লিকেশন হয়, সুতরাং সার্জারিরও কমপ্লিকেশন হবে। অনেক সময় একটা সার্জারি করে এটা আবার আমাদেরকে রিপিট করতে হয়, এটা কারো দোষ না, এটা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের সার্জারির বইও এই লাইনটা বড় করে বোল্ড ভাবে লেখা ছিল, অ্যাবডোমেন ইজ এ ম্যাজিক বক্স। সুতরাং এই ম্যাজিক বক্সে কি পাওয়া যাবে না পাওয়া যাবে সেটা কিন্তু আমরা জানি না। আমাদের অনেক সময় এই ম্যাজিক বক্সের ভিতরে ঢুকেও ডিসিশন চেঞ্জ করতে হয় যে না, এটা আমাদের বোধহয় এভাবে করতে হবে, তখন আমাদের সব ডিসাইড করতে হয়। কিন্তু অবশ্যই রোগীকে ইনফর্ম করে নিতে হবে যে এটা এরকম আমাদের কিন্তু এভাবে যেতে হবে। রোগীকে টাইম টু টাইম আমাকে অবশ্যই ইনফর্ম করতে হবে। এটা আমি করি সার্জারির আগে, সার্জারির মাঝে, সার্জারির শেষে, একদমই 3-4 বার করে রোগীর লোককে ডাকে আমি বলি আপনি অপারেশন থিয়েটারের দরজার বাইরে দাঁড়িয়ে থাকবেন, যাতে ডাকলে আপনি ঢুকে যেতে পারেন। হ্যাঁ, তো ল্যাপারোস্কোপি সার্জারি তো ক্লোজ সার্জারি, ঢুকলে অত বেশি মানে ইনফেকশনের যে প্রবলেম, আমার মনে হয় অনেকে ভাববে যে এতবার ঢুকা ইনফেকশন হবে না।
ইনফেকশন ওটাতে চান্স কম এবং আমরা সবাই রোগীকে মাস্ক ক্যাপ পরিয়ে ঢুকাই। তো এটা আমরা দেখাই আর কি। তো সেটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে এই মাল্টিপল সার্জারি থাকলে ওই সার্জারি সম্ভব না, এটা ভুল কথা, সম্ভব বাট উইথ এক্সপার্ট হ্যান্ড। ম্যাডাম, এই কথাগুলোর প্রেক্ষিতে একটি প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মাথায় আসতেই পারে যে আপনি বলছিলেন যে খুব ছোট ছোট 2 বা 3টে ফুটো করে আমরা ফোর্সে বা ক্যামেরা ঢুকিয়ে দেখে যেটা লাগে অপারেশন করে কেটে নিয়ে আসছি। সেই ক্ষেত্রে যদি কোনো মায়ের বা কোনো মহিলার জরায়ুর অপারেশন লাগে, আমরা জানি জরায়ু একটি বেশ বড় অর্গান, পাশাপাশি যদি সেই জরায়ুতে টিউমার থাকে, আপনি বলছিলেন যে টিউমারের অপারেশন আপনারা করে থাকেন, একটি প্রশ্ন আসে আসলে এই টিউমারটা আপনারা বের করেন কিভাবে বা রিমুভ হয় কিভাবে পেটের ভেতর থেকে? ওই ছোট ফুটো দিয়ে কি আসা সম্ভব? এটা খুবই একটা কমনলি আস্ক কোশ্চেন, আমি বলবো যে এত বড় টিউমার আপনি কিভাবে দিয়ে আনবেন। হ্যাঁ, তো একসময় আমি যখন জুনিয়র ছিলাম তখন আমি বলতাম সেটা আপনার ব্যাপার না, কিন্তু এখন মনে হয়, এখন আমি যখন সিনিয়র অনেক কাজ করেছি, এখন আমার মনে হয় যে না, কোশ্চেনটা আসলেই জেনুইন, ওদেরকে বুঝাতে হবে। তো আমাদের কিছু স্পেশাল মেশিন থাকে, একটু আগে বলছিলাম যে এই অপারেশনগুলো অনেক এক্সপেন্সিভ। কেন? একটা মেশিনের দাম অনেক বেশি। তা আমাদের একটা মর্সিলেটর নামে একটা মেশিন আছে, যেটা হচ্ছে আমরা যত বড় টিউমারই হোক না কেন, আমরা যখন ওই মেশিন দিয়ে আনি, নুডলসের মতো চিকন চিকন হয়ে অটোমেটিক ওটা আসতে থাকে, লম্বা হয়ে দড়ি হয়ে এত জিনিস বের হয়ে আসে। এটা একটা মেশিন, আসলে মেশিনের অপারেশন। হ্যাঁ, অনেকে মেশিন অপারেশনও বলে, যে মেশিন দিয়েই করা হয়। মেশিন ইজ এক্সপেন্সিভ, হ্যাঁ, অ্যান্ড অবশ্যই ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইম্পর্টেন্ট, বাট মেশিন অলসো ইম্পর্টেন্ট। মেশিন না থাকলে আমি কাজ করতে পারবো না, মেশিনের মাধ্যমে আমি বের করে নিয়ে আসি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন আমি জরায়ু অপারেশন করি, তো মেয়েদের ফিজিক্যাল স্ট্রাকচারে একটা সুবিধা এখানে আমার আছে, সেটা হচ্ছে যে মাসিকের যে রাস্তা, সেইখান দিয়ে কিছু পরিমাণ জিনিস নিয়ে আসা যায়। ইউজুয়ালি আমরা যখন জরায়ু অপারেশন করি ওই দিক দিয়ে আমরা বের করে নিয়ে আসি, যদি এটা ছোট হয়। আর যদি ছোট না হয়, বড় হয়, তখন আমাদের ওই মেশিন দিয়ে বের করতে হয় এবং তখন সার্জারির চার্জটাও অনেক বেড়ে যায়। ঠিক ওরকম অনেক সময় বড় টিউমার থাকে, জরায়ুটাকে রেখে আমার টিউমার বের করতে হয়, তখন কিন্তু আর নিজ দিয়ে বের করা যায় না, তখন আমার ওই মেশিন দিয়ে বের করতে হয়। এভাবেই আমরা করি। এই জন্যই আসলে জানতে চাও, আসলে বেশিরভাগ মানুষেরই আপনি যেটা বলছিলেন যে এই প্রশ্নটা মাথায় আসবে এবং তারাই কনফিউজ হবে যে আসলে এই অপারেশনটি সম্পূর্ণ হয় কিনা, সম্পূর্ণ করা যায় কিনা। ম্যাডাম, অনেকগুলো বিষয় জানলাম আপনার কাছ থেকে। আরও একটি বিষয় যেটা জানার আছে, যেহেতু ল্যাপারোস্কোপির মাধ্যমে আপনারা এত অপারেশন করেন, ল্যাপারোস্কোপি সাধারণত পেট কাটলে একটা রোগীর হয়তো হাসপাতালে অনেকদিন স্টে করতে হয়, বা তার রিকভারির যেই সময়টা, সেটা তো আপনারা বলে দেন যে এতদিন রেস্টে থাকতে হবে, কি কি উপদেশ রয়েছে সার্জারির পরে সেগুলো বলে দেন। ল্যাপারোস্কোপির ক্ষেত্রে কি সেই রকমই, নাকি রোগীর রিকভারিটা খুব ভালো আর্লি হওয়া সম্ভব? আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন। ল্যাপারোস্কোপিক সার্জারিতে রোগীর রিকভারি কিন্তু একদম ম্যাজিক্যাল। যেহেতু পেট কাটা হয় না, অবশ্যই পেট ছিদ্র করা হয়, ওখানে তো ব্যথা হওয়ারই কথা, কিন্তু ম্যাজিক্যাল বলছি এই সেন্সে, যেহেতু পেট কাটা হয় না, রোগীর একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে যে আমার তো পেটই কাটবে না, তার মানে সে মেন্টালি অনেক স্ট্রং থাকে। তো অপারেশনের পরে মোস্ট অফ দ্য সার্জারি আমরা 24 ঘন্টা রাখি, কিন্তু আমরা যে সার্জারিতে 24 ঘন্টা রাখি, বাইরের দেশে কিন্তু সেটাও করে না, ওরা আউট পেশেন্ট বেসিসে করে, সকালে অপারেশন করে বিকালে ছেড়ে দেয়। ওদের ফিজিক্স আমাদের চেয়ে ডিফারেন্ট। আমরা জানি, আমরা বাঙালিরা একটু ভেতো, আমরা একটু হেলদি, মোটাসোটা, একটু অলস টাইপের। হ্যাঁ, আমাদের পেন সেন্সিটিভিটি বেশি। কেন? কারণ আমাদের সাইকোলজিক্যাল ব্রেকআপটা ওরকম না, কিন্তু বিদেশে ওরকম। বিদেশের হসপিটালের সিস্টেমগুলো যেমন, আমাদের ওরকম না। কেন? আমরা এফোর্ড করতে পারি না। যেমন ভর্তি করায় 2জন ইয়ে থাকে, সাইকোলজিক্যাল থেরাপি দেওয়ার জন্য 2জন লোক থাকে, কথা বলে, আমরা অত বলতে পারি না। আমরা যদিও কাউন্সেলিং করি, অত পারি না, যার ফলে হয় কি ওই রিকভারিটা খুব কুইক হয়। আমি বললাম যে তোমার পেট কাটবো না, তুমি কালকেই চলে যাবা, মানে অপারেশন আগেই বলে রাখি যে আজকে অপারেশন করবো, কালকে সকালে ছুটি। এই যে বললাম আজকে অপারেশন, কালকে ছুটি, এখান থেকে কিন্তু রোগীর অর্ধেক মানসিক স্ট্রেংথ চলে আসে। তারপরে অপারেশন হওয়ার পরে নেক্সট মর্নিংয়ে তাকে দেখে সমস্ত কিছু খুলে দিলাম, তাকে বললাম তোমার পেট কাটা হয়নি, জাস্ট কয়েকটা ছিদ্রের মধ্যে ছোটো ছোটো কিছু স্টিকার লাগানো থাকে, যেটা হচ্ছে 5 to 7 days আমরা রাখি। তো পেশেন্ট কিন্তু হেঁটে হেঁটেই বাড়ি চলে যায় এবং ম্যাক্সিমাম হয়তো 5 দিন অথবা 6 দিনে সে কিন্তু টোটালি কিওর হয়ে যায় এবং সে কিন্তু তার চাকরিতেও খুব তাড়াতাড়ি জয়েন করতে পারে। তার হসপিটাল স্টে কম হচ্ছে, তার সাথে যে অ্যাটেন্ডেন্ট থাকছে তাদের বার্ডেন কম হচ্ছে। একটা ল্যাপারোটমি মানে পেট কেটে অপারেশনের একটা রোগীকে মিনিমাম 3 থেকে 5 দিন রাখতে হয় হসপিটালে। এই 5 দিন হসপিটালে সাপোর্ট দেওয়ার মতো ফ্যামিলি খুব কম আছে।
ওর সাথে কে 5 দিন শুয়ে থাকবে? কে থাকবে? কেউ থাকবে না। মানে আমরা নিজেরাও যখন আমাদের ফ্যামিলি মেম্বারদের অসুস্থতে দেখি, হসপিটালে 1 দিন 2 দিন স্টে করা ইজি, বাট 5 দিন কিন্তু স্টে করা খুব ডিফিকাল্ট। বাসার অবস্থা খারাপ হয়ে যায়, খাওয়া দাওয়া ম্যানেজ করা, ওইখানে রাতে ডিউটি করা অনেক কষ্ট হয়ে যায়। সে সমস্ত ক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি একটু ম্যাজিক্যাল আমি বলবো, অবশ্যই magical। এবং আমার মনে হয় যে এই যে আর্লি চলে যাচ্ছে ল্যাপারোস্কোপি, আপনি বলছিলেন একটু এক্সপেন্সিভ হয়ে যায় রোগীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে হসপিটাল স্টে কমে গেলে কিন্তু অনেকটা খরচ ওই দিকেও কাভার হয়ে যায়। কারণ হসপিটাল বেশি স্টে করতে গেলে কিন্তু আমরা জানি প্রাইভেট সেক্টরে খরচের পরিমাণটা বাড়ে। আমার মনে হয় সেই দিক থেকে ল্যাপারোস্কোপি অনেকটাই কাভার করে দেয়, যেহেতু তার হসপিটাল দেখা যায় একই পড়ে যায় বেসরকারিভাবে চিকিৎসা করতে গেলে। ম্যাডাম, আরও একটি যে বিষয়টি অনেক সময় অনেক রোগীরাই বলেন যে ল্যাপারোস্কোপি করার সময় আবার ডাক্তার বলেছে আমার পেট কাটতে হবে, ওই মুহূর্তে ডেকে নিয়ে বলেছে আপনার এভাবে সম্ভব হচ্ছে না, পেট কাটতে হচ্ছে। এরকম কি আসলে করা লাগে যে আমি রোগীকে ল্যাপারোস্কোপি করতে নিলাম, তারপরে হয়তো কোনো একটা জটিলতার জন্য আমাকে পেট কেটে অপারেশন করতে হলো, এই ধরনের পরিস্থিতি কি আসলে তৈরি হয় নাকি? হতে পারে। আমি আগেই বলেছি সার্জারি তো সার্জারি, এটা মানে ম্যাজিক বক্স খুলে হয়তো অন্য কিছু পেলো, হতে পারে। যেমন একটা হচ্ছে কিছুক্ষণ আগে বললাম যে মাল্টিপল সার্জারি যদি থাকে, সেই সমস্ত ক্ষেত্রে এমনও হয় যে ঢুকাই যাচ্ছে না, আমরা ট্রকারই ঢুকাতে পারি না, এমন অবস্থা হয়। সেই ক্ষেত্রে আমাকে আগেই বুঝে নেওয়া উচিত যে ওর কোথায় সার্জারি হয়েছে, কোন সার্জারিটা কোথায় হয়েছে। আমরা কিন্তু জিজ্ঞেস করি কোথায় হয়েছে, অনেকে বলে যে অমুক অমুক, মানে আমরা তো ডাক্তার, আমরা বুঝি কোথায় কোন সার্জারি কারা করে, এটা আমরা বুঝে যাই। হ্যাঁ, ট্রেনিরা করেছে নাকি জুনিয়র ডক্টররা করেছে, তো ওটা আমরা বুঝে আমাদের ডিসিশন নিতে হয়। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে যে ল্যাপারোস্কোপিক সার্জারি করতে গিয়ে ধরো আমি নর্মাল টিউমার ভেবেই করলাম। আমরা যদিও সমস্ত আমার লাইফে 2-1টা কেস যেরকম হয়নি আমি বলবো না, হ্যাঁ, সবই টেস্ট করেছি, ক্যান্সারের যে মার্কার, সিটি স্ক্যান, এমআরআই, এভরিথিং ডান, বাট ঢুকে অনেক সময় আমাদের থেকে সন্দেহ হয়, হ্যাঁ, যে এটা হয়তো এটা নর্মাল না, এটা ম্যালিগন্যান্সি মানে ক্যান্সারের যে অপারেশনগুলো সেগুলো এক্সটেন্সিভ অপারেশন, হ্যাঁ, সেগুলা ল্যাপারোস্কোপি দিয়ে কমপ্লিট করা ভেরি ডিফিকাল্ট। সেই রকম ইনস্ট্রুমেন্ট আমাদের দেশে নাই, এখনও আমরা ল্যাকিং অফ ইনস্ট্রুমেন্ট আমি বলবো। তো সেই সমস্ত ক্ষেত্রে খুলতে হয়, বাট ভেরি রেয়ার। মানে এটা আসলেও ডিপেন্ড করে যে করছে অপারেশন সে অ্যাডভান্স সার্জন কিনা, এটাও ডিপেন্ড করে। হ্যাঁ, অনেক সময় এমনও দেখছি যে খুলেছে ওভারিয়ান সিস্ট মনে করে, ঢুকে দেখে ফাইব্রয়েড ইউটেরাস, এই জন্য উনি খুলে ফেলেছে, বাট ফাইব্রয়েডে খুলতে হয় না। এটা কে খুলবে? যে হয়তো অ্যাডভান্স সার্জারি করে না, নতুন করছে, সে খুলবে। অথবা তার ইনস্টিটিউশন যেখানে সে কাজ করছে সেখানে মর্সিলেটর নাই, ইনস্ট্রুমেন্ট নাই, সেলাই করার সুতাটাও ডিফারেন্ট থাকে, এক একটা সুতার দাম কিন্তু অনেক, 3 থেকে 5,000 টাকা এক একটা সুতার দাম। তো সেই সেলাই করার যে টেকনিক সেটা অনেকেই জানে না মানে প্র্যাকটিস নাই হয়তো, সেজন্য না। এগুলো আমাদেরকে বারবার দেশের বাইরে গিয়ে বিভিন্ন সেমিনারে গেলে শিখতে হয়েছে, এবং এটা টাইম দিতে হয়, অনেক টাইম দিতে হয়। আমি একটু আগে বলছিলাম যে আমি নিজেকে ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে পরিচয় দিতে পছন্দ করি, কেন? এটা আমার একটা প্যাশন হয়ে গেছে, ওই কাজটা করতে আমার ভালো লাগে। দেখা যাচ্ছে আমি ডেলিভারি সিজারিয়ান সেশন আমার অত ভালো লাগে না, আমি করতেও চাই না ইদানিং। হ্যাঁ, অনেক সময় পেশেন্ট আমি নিতেও চাই না, যে না ডেলিভারির পেশেন্ট আমি নিব না, ওইটা আমার প্যাশন। যে প্যাশন যখন থাকে একটা মানুষের, সে ওইটাতে কাজ করে আরাম পাবে, আর যার থাকবে না সে হয়তো জাস্ট মানে কাভার দেওয়ার জন্য করছে। তো এইরকম হইতে পারে, এটা ভ্যারি করে, কোথায় খুলতে হয় কোথায় খুলতে হবে না, এটা ভ্যারি করে। অনেক অ্যাডভান্স সার্জারি হয়তো খুলতে হয় না। এটা আসলে অভিজ্ঞ ডাক্তার এবং অভিজ্ঞ ল্যাপারোস্কোপিক সার্জন যিনি আছেন এবং ইনস্টিটিউশন, মেশিন সবই তার উপরে অনেক কিছু নির্ভর করছে। আরও জানবো ম্যাডাম ল্যাপারোস্কোপির বিষয়ে। আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতির পর ফিরছি। বিরতির পর আবারও ম্যাডাম ফিরছি আপনার কাছে। আমরা শুনছিলাম আসলে ল্যাপারোস্কোপির বিষয় আপনার কাছে। যেহেতু জরায়ু নিয়ে কথা হচ্ছে, একটু জরায়ু টিউমার নিয়ে আপনার কাছে শুনবো ম্যাডাম। এক্ষেত্রে জরায়ুর সব টিউমারই কি অপারেশন লাগে নাকি ওষুধ দিয়েও চিকিৎসা করা যায়, এই একটি জানার বিষয় রয়েছে। আরেকটি বিষয়, জরায়ুর টিউমার হলে আপনি একবার বলছিলেন যে টিউমার কেটে জরায়ু রেখে আসতে হয়, কিন্তু অনেকেরই ধারণা জরায়ুর টিউমার মানেই জরায়ু ফেলে দিতে হবে। আসলে কি জরায়ু টিউমার হলেই জরায়ুর অপারেশন করে জরায়ু ফেলে দিতে হয় কিনা? আচ্ছা, প্রথমে আমি আসি জরায়ু টিউমার নিয়ে কথা বলি। ফাইব্রয়েড ইউটেরাস এটাকে আমরা বলি যে এই টিউমার হলে একটা থেকে সিমটোমেটিক, একটা হচ্ছে অ্যাসিমটোমেটিক, তার কিছুই হয় না। বড় বড় টিউমার আছে তার কিছুই হচ্ছে না। হ্যাঁ, তো যাদের সিমটম হয়
এবং যাদের টিউমার খুব বড় হয়ে যায় অপারেশনটা তাদের ক্ষেত্রে করতে হয়। এবং যখন টিউমার 5 সেন্টিমিটারের মতো বড় হয়ে যায় তখন অপারেশন করে ফেলাই ভালো, কারণ 7.5 সেন্টিমিটার আমার জরায়ুর আয়তন। আর এর চেয়ে বড় যদি হয়ে যায় টিউমার, ওই অর্গানের কিন্তু কোনো ফাংশন থাকার কথা না, আবার ব্লিডিংও বেশি হয়। এই সমস্ত ক্ষেত্রে আমরা সিলেক্ট করি যে ওর অপারেশন লাগবে। এখন একটা কোয়েশ্চেন আমাকে করেছে যে জরায়ুর টিউমার হলেই জরায়ু অপারেশন করে ফেলতে হবে কিনা। এক্স্যাক্টলি এই ধারণাটাই অনেকের মধ্যে। কালকে আমি দুজন পেশেন্ট পেয়েছি, একজনের বয়স 32, একজনের বয়স হচ্ছে 35। দুজনকেই সিলেক্ট করা হয়েছে অপারেশন করার জন্য, মানে জরায়ু অপারেশন করে ফেলতে হবে। যাই হোক, আমার কাছে এসছে, আমি বলেছি না, জরায়ু অপারেশন লাগবে না, ইউ হ্যাভ টু রিমুভ দ্য টিউমার জাস্ট। হ্যাঁ, এখন এই পেশেন্ট দুটা যদি 45 বছরের পরে আসতো তখন কিন্তু আমি বলতাম না যে তুমি শুধু টিউমার ফেলো, জরায়ু রেখে দাও, জরায়ু ফেলে দাও, কারণ 45 বছর 50 বছর জরায়ুর দরকার নাই। তো এটা যে ঠিক করতে হয়, বয়স একটা ফ্যাক্টর, কার জন্য আমি কোন ট্রিটমেন্ট দিব। জরায়ু টিউমার হলেই জরায়ু অপারেশন করতে হবে, এটা একদম একটা ভুল কথা। জরায়ু রেখেও টিউমার শুধু নিয়ে আসা যায়। ইউটেরাস ফেলবে কি ফেলবে না এটা একটা মেয়ের পার্সোনাল চয়েস। 45 বছর 50 বছর যেটাই হোক, আমি ডক্টর হিসেবে অবশ্যই তাকে জোর করতে পারবো না যে তোমার ইউটেরাস ফেলে দিতে হবে। সে যদি চায় আমার বয়স হচ্ছে সো হোয়াট, আমি আমার জরায়ু রাখবো, দিস ইজ মাই রাইট, শি ক্যান, এটা অবশ্যই করতে হবে। সুতরাং জরায়ু টিউমার হলে জরায়ু ফেলে দিতে হবে এটা কোনো কথা না। জরায়ু রেখে ও টিউমারটা খুব সেফলি আমরা অপারেশন করে দিতে পারি, এবং সেটা ল্যাপারোস্কোপির মাধ্যমে, অবশ্যই ল্যাপারোস্কোপির মাধ্যমে। আচ্ছা ম্যাডাম, আসলে এই যে ল্যাপারোস্কোপির কথা আপনি বলছিলেন যে অভিজ্ঞ ডাক্তার বা এটাতে অনেক প্র্যাকটিসের প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি যে একজন সিনিয়র চিকিৎসক, সেই ক্ষেত্রে একটু জানা, যারা আমাদের জুনিয়র স্পেশালিস্ট আসছেন তাদের আপনি কি বলতে চান যে ল্যাপারোস্কোপি নিয়ে আরও ট্রেনিং বাংলাদেশে করা যায় কিনা, বা সবাই তো আসলে বাইরে যাওয়া খুব একটা সম্ভব না, সেই ক্ষেত্রে বাংলাদেশে কতটুকু প্রয়োজন? কারণ আমরা জানি উন্নত বিশ্ব এখন রোবোটিক সার্জারির দিকে চলে যাচ্ছে এবং সবাই এত অ্যাডভান্স হচ্ছে, সেই ক্ষেত্রে তাল মিলিয়ে চিকিৎসা বিজ্ঞানের আধুনিকতা, যেটা মূলত আমাদের আজকের বিষয়, উৎসাহ দেওয়ার জন্য আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? যেটা বেসিক ট্রেনিং সেটা কিন্তু বাংলাদেশে হচ্ছে। যাদের আগ্রহ আছে, আমি আগেই বলেছি যে আগ্রহ থাকা লাগবে এবং টাইম দিতে হবে। হ্যাঁ, ল্যাপারোস্কোপিক সার্জারি আমি দিনে হয়তো 3টার বেশি করতে পারবো না, হ্যাঁ, সেটা আমাকে মনে রাখতে হবে এবং অনেক টাইম দিতে হবে। প্রথম তাকে ঠিক করতে হবে সে টাইম দিবে কিনা। টাকা পয়সা ব্যাপার কিন্তু এখানে একটা বিশাল জিনিস, ট্রেনিং করতেও টাকা লাগে এবং যখন সার্জারি শুরু করবে তখনও কিন্তু টাকার অভাব থাকবে। কেন থাকবে? কারণ বেশি সার্জারি করা যাবে না, অল্প। তো বেসিক যে ট্রেনিংগুলো সেগুলো বাংলাদেশে হয়, আর বেসিক ট্রেনিং আমি নিজেও বাংলাদেশ থেকে নিয়েছি, বাট তারপরের যে স্টেপসগুলো সেগুলো কিন্তু বাংলাদেশে করতে গেলে অ্যাটাচমেন্ট থাকতে হয়, কারোর সাথে লেগে থাকতে হয়। তো স্কোপ কতটুকু সেটা আমি নিজেও এখন বলতে পারবো না। হ্যাঁ, যাদের আগ্রহ আছে তাদের জন্য আমার যেটা অ্যাডভাইস, যে বেসিক ট্রেনিংটা বাংলাদেশে নিয়ে প্র্যাকটিস করতে হবে। বিকজ আমরা যখন ট্রেনিংয়ে গেছি, বিদেশেও যখন গেছি, বেসিক ট্রেনিং নিয়ে গেছি, কিন্তু 15 ডেজ আমাদের কিন্তু ওয়েট ল্যাবে ঢুকতে দেয়নি। ওয়েট ল্যাব মানে হচ্ছে রিয়েল ওটি, যেটা আমাদেরকে মনিটর থেকে ওখানে কাগজ কাটা শিখিয়েছে যে তোমার কোঅর্ডিনেশন কি। আমি তো হাত দিয়ে কাজ করছি অ্যান্ড আমি সার্জারি করছি ইমেজের উপর, আমি কিন্তু রিয়েল সার্জারি করছি না, সার্জারি মানে ওভার ইমেজ। তো ইমেজটা আমি কিভাবে করছি, কিভাবে আসছে, ওইটা আমার প্রথম কোঅর্ডিনেশন করতে হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে টেকনিকগুলো অনেক মানে প্র্যাকটিসের ব্যাপার আছে, সেটাও বিভিন্ন রকম মানে মডেলের উপর করতে হয়। সেই মডেলগুলো সব অ্যাভেলেবেল বাংলাদেশে নাই। আমি যখন করেছি তখন ছিল না। আমি কিছু জায়গায় গিয়ে মডেল কিনে পর্যন্ত নিয়ে আসছি যে ওটার উপর আমি প্র্যাকটিস করবো। মানে খালি প্র্যাকটিস করতে হবে। আমাদের টিচার যে ছিল, আমি প্রফেসর মিশ্রা স্টুডেন্ট, উনি ওয়ার্ল্ড ল্যাপারোস্কোপিক হসপিটালে প্রফেসর, তো উনি বলতো নো ফিউচার উইদাউট সুচার। ল্যাপারোস্কোপি সবাই করে, বাট সুচারিং কিন্তু সবাই করে না। তো সুচার যদি তুমি না করো তোমার কোনো ফিউচার নেই, এবং যারা সুচার পারবে তারা অ্যাডভান্স সার্জারিও করতে পারবে। এটা হচ্ছে ফাইননেস, হাতের কাজ। হাতের কাজ যত প্র্যাকটিস তত বেশি তোমার হবে। তো প্র্যাকটিস সেভাবে, মানে ট্রেনিংটা সেভাবেই নিতে হবে। দেশে ট্রেনিং করে বাইরে একটু খোঁজ নিতে হবে, একটু দেখে আসতে হবে। এবং শুধু তাই না, আমি এখনও নিজে বছরে বিভিন্ন সময় বাইরে যাই টেকনিক শেখার জন্য, যে কোন টেকনিক কীভাবে করছে, এবং আমি অনেক কিছু শিখি। এখনও আমি শিখছি, আমি বলছি না যে আমি সব পারি, এখনও শিখছি। জি, তার মানে আসলে অ্যাডভান্স কোনো চিকিৎসা বা আসলে নতুন নতুন কি আসছে এটা জানার জন্য আপনি যেটা বলছিলেন, আগ্রহ এবং সময় দেওয়ার বিষয়টা থাকতে হবে ল্যাপারোস্কোপির বিষয়। ম্যাডাম, আরও একটা জিনিস, এই যে আপনি বলছিলেন ল্যাপারোস্কোপি দিয়ে সার্জারিরও অনেক অপারেশন করা যায়, যেমন অ্যাপেন্ডিক্স বা গল ব্লাডার, আমরা জানি আমাদের যে জেনারেল সার্জন রয়েছেন তারা এই অপারেশনগুলো করেন। সেক্ষেত্রে যখন আপনি গাইনোকোলজিক্যাল অপারেশন করেন, তখন যদি তাদের এই ধরনের অপারেশনের প্রয়োজন হয়,
অ্যাপেন্ডিক্সের অপারেশন যদি লাগে বা আপনি খুলে দেখলেন আসলে তার অ্যাপেন্ডিক্সের সমস্যা রয়েছে, অথবা সার্জনরা কখনো তাদের প্রয়োজনে অ্যাবডোমেনটা ক্যামেরা ঢোকানোর পরে মনে হলো এখানে গাইনোকোলজিক্যাল দরকার রয়েছে ডাক্তারের, সেই ক্ষেত্রে কি আপনারা দুজনের একসাথে কম্বিনেশনে এই অপারেশনগুলো একসাথে করা সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি যে এরকম অনেকবার হয়েছে আমার ইনস্টিটিউশনে যে সার্জন আছে সে ল্যাপারোস্কোপি করতে গিয়ে দেখে যেটা গাইনোকোলজি আমাকে ডেকেছে, আমি করে দিয়ে এসেছি। এবং আমারও কিছু কেস থাকে যেখানে আমি মনে হচ্ছে সার্জিক্যাল করো, আমি তাকে ডাকলে সে চলে আসে। আমরা কিন্তু সাইড বাই সাইড কাজ করি এবং আমি যেখানে কাজ করি সেখানে ল্যাপারোস্কোপিক সার্জন সবসময় থাকে যিনি সার্জারি করে। তো এটা আমার জন্য সুবিধা এবং তার জন্য হয়তো সুবিধা আমি গাইনোকোলজিস্ট ল্যাপারোস্কোপিক সার্জন আছি, আমরা কিন্তু 24 ঘন্টা দুজনকে সাপোর্ট দিতে পারি। তো এই সুবিধাটাও কিন্তু থাকা উচিত। হ্যাঁ, এরকমও অনেক ঘটনা আমি জানি যে গাইনোকোলজিস্ট গিয়ে দেখে যেটা করা যাবে না, অথবা সার্জন গিয়ে দেখে এটা করা যাবে না, ক্লোজ করে দিয়ে আবার পরে ডেট দেয়। হ্যাঁ, এটা রোগীর জন্য অসুবিধাজনক। ইচ্ছা করে করেছে আমি সেটা বলছি না, তখন অ্যাভেলেবিলিটি ছিল না। তো এইটাও থাকতে হবে, যেই ইনস্টিটিউশনে আমি সার্জারি করি, যেখানে আমি করছি সেখানেও আমাকে সব সুবিধা থাকতে হবে এবং আমার সেই সুবিধাটা আছে, যার ফলে আমাদের রোগীরা ওখানে অপারেশন যারা করে তারা অনেক কমফোর্টেবল, কোনো মানে সমস্যাই হয় না তারা। এই জন্যই বিষয়টি জানতে চাওয়া ম্যাডাম, যারা রোগীরা রয়েছেন আমাদের এই ল্যাপারোস্কোপি সার্জারি করার ক্ষেত্রে তারা হয়তো ভাবছেন করবেন, তারা এই জিনিসটাও খোঁজ নেবেন যে সেখানে অন্যান্য বিশেষ করে জেনারেল সার্জন গাইনির অপারেশন করতে গেলে বা সার্জারি করতে গেলে মহিলা রোগীর ক্ষেত্রে গাইনির ডাক্তারের সেখানে স্কোপ রয়েছে কিনা। এই সুবিধাটা থাকলে যে রোগীর জন্য সুবিধা, এটা রোগীর অবশ্যই জানতে হবে। আমি আরও জানবো ম্যাডাম, আবার বিরতির পর ফিরছি আপনার কাছে। ম্যাডাম, বিরতির পর আবার ফিরলাম আপনার কাছে। যেটা শুনছিলাম যে সার্জনের সাথে অনেক সময় গাইনোকোলজিস্টরা কম্বিনেশন করেও অপারেশন করে থাকেন। আপনি কিন্তু আমাদের আয়োজনের শুরুতে বলছিলেন যে এখন মোটামুটি সিজারিয়ান অপারেশন ছাড়া সব ক্ষেত্রেই আপনারা ল্যাপারোস্কোপি দিয়ে করার চেষ্টা করছেন এবং সফলও হচ্ছেন। আমাদের একটি টার্ম আছে একটোপিক প্রেগন্যান্সি। অনেকে কিন্তু ভাবেন এটাও বোধহয় এক ধরনের অবশ্যই এক ধরনের গর্ভধারণ, কিন্তু সেটা আমরা জানি জরায়ু না, জরায়ুর বাইরে সেই গর্ভধারণটা হচ্ছে, প্রেগনেন্সিটা আসছে। সেই প্রেগনেন্সি আমি যতটুকু জানি আসলে একটোপিক প্রেগনেন্সি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সার্জারি করে থাকেন, সেটা কি ল্যাপারোস্কোপি দিয়ে সম্ভব কিনা? আচ্ছা, একটোপিক প্রেগনেন্সি ল্যাপারোস্কোপি দিয়ে বেস্ট অপারেশন। হ্যাঁ, এখন একটোপিক প্রেগনেন্সি কী অবস্থা আমার কাছে এসছে এটাও অবশ্য দেখতে হবে। হ্যাঁ, আমরা বলি হেমোডাইনামিক্যালি স্টেবল কি স্টেবল না, মানে একটা রোগী যদি আসে তার পালস নাই, ব্লাড প্রেশার নাই, পেপার হোয়াইট, হ্যাঁ, শরীরে কোনো রক্তই নাই, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের রোগীরা বাসায় অনেক দেরি করে হসপিটালে আসে। হ্যাঁ, হসপিটালে দেরি করে আসার জন্য অনেক সময় যে বলছিলাম যে অ্যানাস্থেসিওলজিস্টের একটা ব্যাপার থাকে, অ্যানাস্থেসিয়ার যে ডক্টর থাকে সে যদি আমাকে অ্যালাউ না করে ল্যাপারোস্কোপি করার জন্য, আমি কিন্তু যাব না। কারণ কি, ল্যাপারোস্কোপিতে আমরা কি করি, পেট ফুটা করে ওখানে আমরা গ্যাস দিই, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিই, কারণ পেটটা অনেক ফুলায় ফেলি। ফুলালে কি হয়, আমার যে ফুসফুস আছে, নিঃশ্বাস নেই, সেটা কম্প্রোমাইজ হয়। আমার যে হার্ট আছে, হার্ট যে পাম্পিং পাওয়ার, সেটাও কিন্তু কম্প্রোমাইজ হয়। এখন সেই কম্প্রোমাইজে পেশেন্ট স্টেবল থাকবে কিনা সেটা কিন্তু আমাকে অ্যানেস্থেসিওলজিস্ট ঠিক করে দেবে, কিন্তু মোস্ট অফ দ্য কেসে কিন্তু ল্যাপারোস্কোপি দিয়ে সম্ভব, যদি অ্যানেস্থেসিয়ার লোক আমাকে অ্যালাউ করে। এটা কিন্তু আমার সমস্যা না, এই সমস্যাটা হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট অ্যালাউ করবে কি করবে না, পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন কেমন, রোগীর লোকরা তাকে কত তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে সেটার উপর ডিপেন্ড করে। বেশিরভাগ ক্ষেত্রে আনরাপচার যে একটোপিক থাকে সেটা আমরা খুব সাকসেসফুলি করে নিয়ে আসি, অথবা পার্শিয়ালি রাপচার যেগুলো থাকে করে ফেলি। কিন্তু যেই পেশেন্ট ডাইং কন্ডিশনে আসে, আমরা বলি পেপার হোয়াইট, একটা কথা আছে আমাদের মেডিকেল সায়েন্সে, ওরকম যে রোগীরা আসে ওদেরকে আসলে টাইম দেওয়া যায় না। তার মানে আসলে রোগীর কন্ডিশন এবং এখানে অ্যানাস্থেসিওলজিস্টের একটা বড় রোল রয়েছে, বিশেষ করে ল্যাপারোস্কোপির ক্ষেত্রে। এবং বেশিরভাগ ল্যাপারোস্কোপিতে আমরা জানি জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই, সেক্ষেত্রে অ্যানাস্থেসিওলজিস্টের আসলে তার ভূমিকা রয়েছে যে রোগীকে করা যাবে কিনা। এবং ম্যাডাম, আসলে একটোপিক নিয়ে প্রশ্ন করার কারণ হচ্ছে একটোপিক প্রেগনেন্সিটা অনেকেরই মনে হয় যে হয়তো এটাও এক ধরনের প্রেগনেন্সি, এটা তো ডেলিভারি হবে, আসলে তা নয়। আমি দর্শকদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এটা খুব আর্লি এটাকে রিমুভ করতে হয় যেন রোগীর জীবন
নিয়ে কোনো সংশয় না ঘটে। ম্যাডাম, আজকের আয়োজনে আমরা আসলে ল্যাপারোস্কোপি নিয়ে অনেক কিছুই জানলাম আপনার কাছ থেকে। একটু জানবো, আপনি প্রথমেই বলছিলেন যে রিকভারি রেট খুব ভালো। এখন একটা রোগীর একবার ল্যাপারোস্কোপি হয়েছে, আমরা জানি একবার সার্জারি হলে তাকে পরবর্তীতে অনেক সময় সার্জারি করা যায়, পেট কেটে অপারেশন করা যায়। একটা রোগীর একবার ল্যাপারোস্কোপি হয়েছে, তাকে কি আবার পরবর্তীতে অন্যান্য কারণে বা সেম কারণেই আবার ল্যাপারোস্কোপি করা সম্ভব কিনা? এবং রিকভারি যেটা নর্মালি পেট কেটে অপারেশন করার পরে রোগীদের ভারী কাজ করা বা অন্যান্য ক্ষেত্রে একটু বাধা থাকে, ল্যাপারোস্কোপির ক্ষেত্রে এরকম কোনো বাধা রয়েছে কিনা? তো এই কোশ্চেনটা আমি খুব ফেস করি যে ম্যাডাম আমার তো আরও 2বার ল্যাপারোস্কোপি হয়েছে, আমি আবার ল্যাপারোস্কোপি করব? এখন কথা হচ্ছে ল্যাপারোস্কোপি কিন্তু এটা মানে আইসোলেটেডভাবে একটা সার্জারি নয়, দিস ইজ এ টেকনিক। পেট কেটে যেমন অনেকবার যা অপারেশন লাগে পেট কেটেই করতে হয়, ঠিক ওরকম অপারেশন যা লাগবে ল্যাপারোস্কোপিক্যালি করবো, ওটা একটা টেকনিক, ওটা কোনো অপারেশন না। ল্যাপারোস্কোপি 4বার 5বার 6বারও করা যায়। এবং একই প্রবলেম যেটা বলছো সেটা হচ্ছে যে ওভারিয়ান টিউমার একবার হয়েছে অপারেশন করলাম, আবারও কিন্তু হতে পারে, ওভারি থাকলেই ওভারিয়ান টিউমার হতে পারে, তো সেটার জন্য বারবার ল্যাপারোস্কোপি যদি লাগে আমাকে করতে হবে। তারপর হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, হয়তো 25 বছর বয়সে মেয়েটার ফাইব্রয়েড অপারেশন হলো, তার যখন 40 বছর বয়স তখন হয়তো আবার গ্রো করলো, তখন কিন্তু তার আবার সার্জারি লাগতে পারে। তো ল্যাপারোস্কোপি একবার করলে আর করতে হবে না অথবা করা যাবে না, এই ধারণাটা একেবারেই ভুল। করা যাবে, যতবার লাগবে করা যাবে, এটা কোনো সমস্যাই না। আর রিকভারিটা যেটা বলছিলাম, রিকভারিতে হচ্ছে যে পেট কেটে সার্জারিতে যেমন বলি যে 3 মাস পরে ভারী জিনিস তুলতে পারবে, এখানে কোনো সমস্যাই না, কারণ যেহেতু পেট কাটা হয় না, অনলি 5 মিলিমিটার একটা ছিদ্র থাকে, কোনো মানে ওয়েট লিফটিং করা যাবে না, হাঁটা যাবে না, দৌড়ানো যাবে না, এরকম কিছুই না। রোগীকে আমরা বলে দেই আপনার যেটা করতে ভালো লাগে, আপনার যদি কমফোর্টেবল মনে হয় আপনি করতে পারবেন, কমফোর্টেবল মনে না হলে করবেন না। অনেকে ভয় পায়, ব্যথা লাগবে, তো সেটাই বলি যে আপনার জন্য সব ফরজ, করতে পারবেন, হালাল। কিন্তু যদি আপনার মনে হয় আপনার করে একটু প্রবলেম হচ্ছে, দেন স্টপ ইট, কোনো নিষেধ নাই। পেট কাটা অপারেশনে যত আমরা লম্বা একটা লিস্ট দিয়ে দিই, এটা করবেন না, ওটা করবেন না, এই করবেন না, সে করবেন না, ল্যাপারোস্কোপি সার্জারিতে আমরা কোনো নিষেধই করি না, তুমি ইউ আর ফ্রি নাও। তার মানে এইটাই সবচেয়ে বড়, আমার যেটা মনে হয় সবচেয়ে বড় সুবিধা আসলে ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে। যে কোনো একটা অপারেশনের ক্ষেত্রে একটা মেয়ের কিন্তু, যেহেতু আপনি গাইনোকোলজিস্ট সেক্ষেত্রে বলছি, একজন মহিলা বা একজন মেয়ের কিন্তু এটা একটা চিন্তা থাকে তার যে আমি বাদ বাকি জীবনটা কিভাবে কাটাবো, বা আমি ভারী কাজ বা অন্যান্য কাজগুলো রেগুলার করতে পারবো কিনা। আরও একটি বিষয় একদমই শেষের দিকে আমরা তারপরেও জানবো, অনেক ক্ষেত্রে আমার মনে হয় যারা আনম্যারিড মেয়ে রয়েছেন, অবিবাহিত মেয়ে, তারা কিন্তু পেট কেটে অপারেশনের ক্ষেত্রে একটু আমার মনে হয় আপনাদের কাছে এসে বলেন যে ম্যাডাম অপারেশন করলে আমার সমস্যা হতে পারে, কারণ আনম্যারিড বা অবিবাহিতদের অনেক সময় ওভারিয়ান কোনো সমস্যার জন্য অপারেশন লাগতে পারে। তাদের বিষয়ে যদি বলেন, এবং কসমেটিক পারপাসও আমার মনে হয় কিছুটা রয়েছে এক্ষেত্রে। হ্যাঁ, এটা খুবই মানে যার মেয়ে একটা জিনিস। আমরা যখন ছোট ছিলাম, তখন যখন স্টুডেন্ট ছিলাম, তখন এরকম অনেক কেস দেখেছি। কিছু মেয়ে আসতো, কান্নাকাটি করতো, ওদের বিয়ে হচ্ছে না, পেট কাটা, তার মানে তোমার বিয়ে হয়েছিল, তোমার সিজার হয়েছে, বাচ্চা হয়েছে। এরকম কিন্তু গ্রামে খুব খুব কমন এসব কথা বলা। শুধু গ্রামে না, শহরেও অনেক ফ্যামিলি থাকে, যখন নতুন একটা মেয়ের বিয়ে হয়, পেটে যদি কোনো সার্জারির দাগ থাকে, ওরা ধরেই নেয় এটা সিজারিয়ান সেকশনের স্কার, নর্মাল কমন যেটা। তো সেই ক্ষেত্রে আনম্যারিড মেয়েদের জন্য ল্যাপারোস্কোপি সার্জারি একটা ব্লেসিংস, কারণ এই সার্জারিতে পেট তো কাটতেই হয় না, পরে যে কসমেটিক ব্যাপারটা সেটাও কিন্তু থাকে না। মানে সার্জারির যে দাগ মানে ছিদ্রও তো একটা ছোট দাগ থাকে, ওটা ফেড হতে যদি খুব বেশি সময় লাগে সেটা হবে 6 মাস। এবং ওখানে যদি আরও সে কিছু অ্যাডিশনাল কিছু কসমেটিক্স অথবা কিছু ক্রিম আছে সেটা ইউজ করে, 3 মাসে সব ফেড হয়ে যাবে। কারও বলার ক্ষমতা নাই যে ওর ল্যাপারোস্কোপি হয়েছিল। তো এটা আনম্যারিড মেয়েদের জন্য অবশ্যই একটা ব্লেসিংস। শুধু আনম্যারিড মেয়ে বলবো না, এখন আমরা মেয়েরা বাইরে অনেক কাজ করি, মিডিয়া কর্মী যারা আছেন তাদেরও কাজ করতে হয়, যারা নাটক সিনেমা করেন তাদেরও তো ফিজিক্যাল স্ট্রাকচারের একটা ব্যাপার আছে, ওদের জন্যও কিন্তু এটা অনেক ব্লেসিংস, যে কোনো দাগই থাকছে না। জি, এই জন্য ম্যাডাম জানতে চাওয়া, আমরা আয়োজনের একদমই শেষে আজকে ল্যাপারোস্কোপির আদ্যপান্ত অনেক কিছু আপনার কাছে জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আরোগ্য নিকেতনের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। আমরা জানলাম ল্যাপারোস্কোপি সার্জারি নিয়ে। উন্নত বিশ্ব যেখানে অনেক আধুনিক চিকিৎসার দিকে চলে যাচ্ছে, রোবোটিক সার্জারি এবং অন্যান্য সার্জারির দিকে, সেখানে আমাদের দেশের মানুষ এখনও ল্যাপারোস্কোপি সম্পর্কে খুব একটা জানেন না, বা বিস্তারিত অনেক প্রশ্ন থাকে। আমরা আশা করছি তারা আজকের আয়োজনের মাধ্যমে তাদের মনের প্রশ্নের উত্তরগুলো জেনে নিয়েছেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।